এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদী ঝিনাইদহ 2 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, 2023-24 সম্পূরক বাজেটের উপরে বক্তব্য রাখার সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এদেশের বাজেটের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে 1971 সালে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিয়ে যেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সরকার ছিলেন, সেই সরকার যে বাজেট এবং যে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর সময় যে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, সেটাই ছিল আমাদের অর্থনৈতিক ভিত্তির সূতিকাগার। এবং সেখান থেকে নির্ভর করে ক্রমান্বয়ে বাংলাদেশ আজকে 50 বছর পরে আমরা আজকে যে পর্যায়ে এসেছি, সেটা আজকে থেকে আর কয়েক বছর পরেই আমরা একটা গ্র্যাজুয়েশনের দিকে যাচ্ছি। সারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একটা ধাপ আমরা অতিক্রম করতে যাচ্ছি ইনশাল্লাহ, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমি শুরুতেই বঙ্গবন্ধুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 15 আগস্টের মর্মান্তিক ঘটনায় শাহাদত বরণকারী সকলের মাগফিরাত কামনা করছি। এ যাবৎ যারা শহীদ হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকের বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আমার অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার পূর্ববর্তী বক্তা মাননীয় সংসদ সদস্য জনাব আজাদ একটা ব্যাপক পরিসংখ্যান দিয়েছেন এবং আমরা বাংলাদেশের অগ্রগতির সূচক সম্বন্ধে সুন্দরভাবে অবগত হয়েছি। আমি সেই পরিসংখ্যানগত দিকে যাব না। আমরা সকলেই জানি, দারিদ্র্য দূরীকরণে আমরা আমাদের অগ্রগতি গত 15 বছরে অত্যন্ত প্রশংসিত হয়েছে এবং এটা একটা অত্যন্ত সন্তোষজনক পর্যায়ে আছে। আমাদের জিডিপি গ্রোথ অত্যন্ত সন্তোষজনক। মেগা প্রকল্প জননেত্রী সাহস করে যেগুলো হাতে নিয়েছিলেন, শত বাধা বিপত্তি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত কিছু উপেক্ষা করে আজকে মেগা প্রকল্পগুলো আমরা তার সুবিধাগুলো আমরা সারা দেশের মানুষ আমরা ভোগ করছি। রূপপুর সহ আরো কয়েকটি মেগা প্রকল্প চলমান আছে। আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকারের সুফল নেতৃত্বে এগুলো যথাসময়ে বাস্তবায়িত হবে এবং এদেশের মানুষ তার সুফল নিশ্চয়ই পাবে। মাননীয় স্পিকার, এরপরেও নানান কথা দেখি, খবরের কাগজে, আলোচনায়, সভায়, সেমিনারে আলোচিত হয়, রিজার্ভ নিয়ে কথা হয়, রেমিটেন্স নিয়ে কথা হয়, মূল্যস্ফীতি নিয়ে কথা হয়। এই যে ইউক্রেনের যুদ্ধ, ইউরোপীয় সংকট, মধ্যপ্রাচ্যের সংকট, কোভিড, এত কিছুর পরে আমাদের দেশে কোথাও কোনো সংকট থাকবে না, সবকিছু জলবৎ তরলং থাকবে, এতটা আশা করা বোধহয় কারো পক্ষেই সঠিক নয়। সংকট আছে, সংকট ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে সংকট বাংলাদেশ উত্তরণ করবে এবং আগামীতে আরো অগ্রগতির পক্ষে আমাদের দেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে। তবে এর মাঝে আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব একটি বিশেষ বিষয়ে। আমি আমার উদ্বেগ প্রকাশ করছি মাননীয় স্পিকার, ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ প্রসঙ্গে। ব্যাংকিং উৎস থেকে যদি সরকার বেশি ঋণ নেয়, তাহলে বেসরকারি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়ে যায়। বেসরকারি ক্ষেত্রে যদি ঋণের প্রবাহ হ্রাস পায়, সেখানে বিনিয়োগ ব্যাহত হয়, সেখানে শিল্প এবং বাণিজ্যের অগ্রগতি ব্যাহত হয়। বিনিয়োগ বিঘ্নিত হলে, সেবা খাতের অগ্রগতি বিঘ্নিত হলে দেশের কর্মসংস্থান বিঘ্নিত হয়। লক্ষ লক্ষ যুবকের ভবিষ্যৎ তখন কিছুটা তমসাচ্ছন্ন হয়ে আসে। নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে আমাদের যুব সম্প্রদায়কে আমরা স্বপ্ন দেখাতে পারবো না। যুব সম্প্রদায় যদি স্বপ্ন না দেখে, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বলতর হবে না। কাজে সরকারের উচিত ব্যাংক থেকে সরকারি
বেসরকারি খাতে ঋণ নেওয়ার সুযোগ বাড়িয়ে দেওয়া, এবং এটা বাড়িয়ে দিতে হলে ব্যাংকিং উৎস থেকে অর্থ মন্ত্রণালয়ের বা সরকারের ঋণ গ্রহণের প্রবণতাটা কমাতে হবে। আমি যদি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি মাননীয় স্পিকার, এবং আশা করি মাননীয় অর্থমন্ত্রী বিষয়টি আমলে নেবেন, 2017-18 সালে ব্যাংকিং উৎস থেকে সরকারের ঋণ ছিল মাত্র 11,731 কোটি টাকা। এটা হলো 17-18 সাল, মাত্র 5-7 বছর আগের কথা। পরের বছর সেটা দাঁড়ায় 34,587 কোটি টাকায়। কিন্তু 18-19 সালের পরে 19-20 সালে কোভিডের ঠিক আগে 34,000 থেকে এটা 72,246 কোটি টাকাতে এক ধাপে সরকারকে বেসরকারি খাত থেকে ঋণ নিতে হয়। এই প্রবণতা চলে আসছে। 2021-22 সালেও এটা 72,000 কোটি টাকার ভেতরেই ছিল ওই বছরের ব্যাংকিং খাত থেকে ঋণ নেয়া। কিন্তু 22-23 সালে এসে, অর্থাৎ কোভিড পরবর্তী সময়ে, 1,24,123 কোটি টাকা ব্যাংকিং উৎস থেকে সরকারকে ঋণ নিতে হয়। এই বছর আমি দেখছি মূল বাজেটে ছিল 1,55,935 কোটি, 1,32,395 কোটি টাকা, কিন্তু সম্পূরক বাজেটে আমি দেখছি এটা 1,55,935 কোটি টাকা ধরা হয়েছে আপনার 30 এপ্রিল 2024 পর্যন্ত। জুন 2024-এ এক মাসে আমাদেরকে 61,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে বেসরকারি ব্যাংকিং উৎস থেকে সরকারকে। আমার আশঙ্কা হলো এ পর্যন্ত প্রায় 4,40,000 কোটি টাকা বেসরকারি ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে। এই হারে যদি চলতে থাকে, আগামী অর্থ বছরে আমাদের এই সম্মিলিত এই ঋণটা ব্যাংকিং উৎস থেকে দাঁড়াবে প্রায় 6 লক্ষ কোটি টাকার ওপরে। এটা আমি মনে করি এদিকে আমাদের একটু সাবধান হওয়া দরকার, এদিকে নজর দেওয়া দরকার, এবং যাতে এই ব্যাংকিং উৎস থেকে আমাদের সরকারি ঋণ যেন কমে আসে, যার ফলে বেসরকারি খাতে যেন ঋণের প্রবাহটা বৃদ্ধি পায়। আশা করি মাননীয় অর্থমন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং সরকার এ বিষয়ে আরো সচেষ্ট হবেন। মাননীয় স্পিকার, এর আগেও আমি একবার বলেছিলাম, আমাদের আয়কর যেটা বলা হয় ট্যাক্স নেটটা আমাদের সম্প্রসারণ করতে হবে। আমরা একটা জিনিস দেখছি, সেই ব্রিটিশ আমলে তখন জমি নির্ভর খাজনাই ছিল রাজস্বের একটা মূল উপাদান, কিন্তু আজকে জমি থেকে যে খাজনাটা আসছে আমাদের, সেটার পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম। কিন্তু সেই খাজনা আদায় করার জন্য, সেই ভূমি খাজনা আদায় করার জন্য কালেক্টিং অফিস বা তহসিল অফিস উপজেলা ক্ষেত্র বিশেষে ইউনিয়ন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। কিন্তু আমাদের যে মূল রাজস্বের ভিত্তি, রাজস্ব খাতের যে ইনকাম, যেটা এনবিআর এর মাধ্যমে হয়ে থাকে, সেখানে এনবিআর এর কার্যালয় বা এনবিআর এর কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের পরে খুব একটা আছে বলে আমার জানা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, আমি মনে করি এই কালেকশন নেটওয়ার্কটা, এই এনবিআর এর নেটওয়ার্কটা যদি জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আমরা সম্প্রসারিত করতে পারি, তাহলে আরো অধিকতর মানুষ যারা রাজস্ব দিতে আগ্রহী, আমরা তাদের রাজস্ব সহজেই আমরা জোগাড় করতে পারবো। তবে এখানে আরেকটি কথা, ইনকাম ট্যাক্সের অফিসটা, আয়করের অফিস মফস্বলের বা জেলা শহরের, উপজেলা শহরের ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের কাছে অনেক ক্ষেত্রে একটা আতঙ্কের জায়গা হিসেবে তারা বিবেচনা করেন। আমি অনুরোধ জানাবো এনবিআর এর সম্মানিত কর্মকর্তাবৃন্দদের, তারা যেন নিজেদেরকে ব্যবসা বান্ধব করে গড়ে তুলতে পারেন। বিশেষ করে আমার জেলা শহরের ব্যবসায়ীদের কাছে আয়কর কার্যালয়, এনবিআর এর কার্যালয় যেন একটা ব্যবসা বান্ধব উন্নয়নের একটা সহযোগী পার্টনার হিসেবে ব্যবসায়ীরা তাদের গ্রহণ করতে পারেন। আশা করি তারা সেই ধরনের মনোবৃত্তি নিয়ে এগিয়ে যাবেন, তাহলে আমরা দেখব রাজস্ব এবং উন্নয়ন হাতে হাত মিলিয়ে চলছে। মাননীয় স্পিকার, সরকারি অর্থ বাজেট আমাদের ব্যবস্থাপনা আইন যেটা 2009 সালে করা হয়েছিল, সেখানে অর্থ বরাদ্দের সমতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের কথা বলা হয়েছে। সারা দেশে যেন সমানভাবে অগ্রগতি হয়, উন্নয়ন হয়, এটা সেই বাজেট আইনে
2009 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বাজেট প্রণয়ন নীতি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আমার প্রত্যন্ত জেলা ঝিনাইদহে আমরা যেন সেই প্রত্যন্তই রয়ে গেছি। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমার ঝিনাইদহে মাননীয় স্পিকার না আছে একটি বিশ্ববিদ্যালয়, না আছে একটি মেডিকেল কলেজ, না আছে একটি অর্থনৈতিক অঞ্চল, না আছে একটি স্পেশালাইজ হাসপাতাল। এই যে অগ্রগতির ধারায় বাংলাদেশ চলছে আজকে, মনে হচ্ছে আমার ঝিনাইদহ জেলা যেন সেই অগ্রগতির ধারা ঠিক ছুঁয়ে উঠতে পারছে না। আমি মাননীয় অর্থমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী অর্থ বছরে আমার ঝিনাইদহের জন্য যেন একটা মেডিকেল কলেজ, অন্তত একটা বিশ্ববিদ্যালয় এবং বিশেষ করে এই যে ক্যান্সার, কিডনি ডিজিজ, ডায়ালিসিস যেটার জন্য লাগে, একটা সিসিইউ নাই। একটা জেলাতে একটা হার্ট অ্যাটাক হলে মাননীয় স্পিকার আমার পেশেন্টকে হয় ফরিদপুরে অথবা খুলনায় পাঠাতে হয়। একটা সিসিইউ আমাদের 250 বেডের হাসপাতালে যেন স্থাপন করা হয়। এইগুলো নিয়ে আশা করি এই যে অগ্রগতির ধারায় আমরা চলেছি, ঝিনাইদহ সেটা থেকে বঞ্চিত হবে না। এবং এই যে এসেনশিয়াল সার্ভিস, অ্যাটলিস্ট হেলথ কেয়ারের এই সিসিইউ এবং ডায়ালিসিস সেন্টার, আমাদের 250 বেডের হাসপাতালে জায়গা আছে, সেখানে যদি এটা স্থাপিত হয়, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তাহলে আমার ঝিনাইদহ জেলার মানুষ যথেষ্ট উপকৃত হবে। তবে এর ভিতরে আসার কথা আছে মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দ চিত্তে, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আপনাকে অবগত করতে চাই যে মার্চ মাসের প্রথম সপ্তাহে আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম যে মাগুরা পর্যন্ত যে রেল লাইন যাচ্ছে সেটাকে সম্প্রসারণ করে ঝিনাইদহকে যুক্ত করে কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন পর্যন্ত সংযুক্ত করার। আমি অত্যন্ত আনন্দ চিত্তে আপনাকে জানাচ্ছি, আমাদের উন্নয়নের উপকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এই সংযুক্ত সম্প্রসারিত রেল লাইনের প্রাথমিক অনুমতি সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমার জানা মতে রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা শুরু করেছে। আমার জন্য, আমার এলাকাবাসীর জন্য, ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার মানুষের জন্য এবং বিশেষ করে সারা ঝিনাইদহ জেলার মানুষের জন্য এটা যে কত বড় পাওয়া, এটা আমি আপনাকে বোঝাতে পারবো না মাননীয় স্পিকার। আমাদের এই অবদানের জন্য, আমাদের প্রতি এই সদয় দৃষ্টিদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আমাদের ঝিনাইদহ জেলার ভবিষ্যতের অন্যান্য উন্নয়নের দিকে নিশ্চয়ই এভাবেই আমরা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই সম্পূরক বাজেটের উপরে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সম্পূরক বাজেট যখন এসছে এটা তো অনুমোদন দিতে হবে, সেই বিষয়ে আমি আমার সম্মতি জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।